Wales is the call. It is ahead. MS, you've won the toss. What are you going to do? We will bat first. টসে জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে ভারত। টাইগারদের সেরা পারফরম্যান্স দেখতে মুখিয়ে দেশি বিদেশি ক্রিকেট প্রেমীরা। চাঁদপুরে পণ্যবাহী ট্রাকে পেট্রোল বোমা হামলায় চালক নিহত, দগ্ধ আরও 3 জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি, 2 জনের অবস্থা আশঙ্কাজনক। সিটি নির্বাচনের সিদ্ধান্ত নিলে তা চ্যালেঞ্জ হিসেবেই নেবে বিএনপি, বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে খন্দকার মাহবুব। ইসির নির্দেশে বিলবোর্ড অপসারণ শুরু, নির্বাচনকে চলমান সংকট সমাধানে নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা, মিশ্র প্রতিক্রিয়ায় পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর। এবং বেগম জিয়ার নির্দেশে ৭১-এর মতো মানুষ হত্যা করে চলেছে বিএনপি জামায়াত, উন্নয়ন কাজ ধ্বংস করাই তাদের একমাত্র লক্ষ্য, মন্তব্য প্রধানমন্ত্রীর। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। শুরুতে বিশ্বকাপ ক্রিকেটের খবর। টাইগারদের বিশ্বকাপ প্রসঙ্গ। বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের মঞ্চে মুখোমুখি হয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ধোনির দল। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ বিনা উইকেটে 29 রান। মেলবোর্নে শুরু থেকেই রান তোলার দিকে ঝুঁকেছেন ভারতীয় 2 ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। প্রথম ওভারে 2 বাউন্ডারি হাঁকিয়েছেন রোহিত, এরপর 2 ওপেনার রান তোলার গতি ওভার প্রতি প্রায় 6 করে। এই ম্যাচে 8 জন ব্যাটসম্যান নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ, আর 1 ম্যাচের বিশ্রামের পর নেতৃত্বে ফিরেছেন মাশরাফি বিন মুর্তজা। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে 2011 বিশ্বকাপ জয়ীরা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভিড় করতে শুরু করেছেন বাংলাদেশ ও ভারতের সমর্থকরা। দর্শক এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার শান্তু বিশ্বাস, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শান্তু, দেখছেন আপনি আসলে যেটা একটু আগে বাংলাদেশ ভারতের এবং যে ম্যাচের নিউজটি দেখতেছিলেন, সেখানে যে ব্যাপারটা যে আসলে ভারতীয় ব্যাটসম্যানদের যে আধিপত্য, তারা কিন্তু সুবিধাটা সে আদায় করার জন্য, বিশেষ করে এই মুহূর্তে মেলবোর্নে কিন্তু খুব রোদের আবহাওয়া এবং সেই আবহাওয়ার কারণে উইকেট কিন্তু খানিকটা ফ্ল্যাট, এবং তাই আসলে স্বভাবতই টস জিতে ভারত দল আসলে সে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার যে ফায়দা ওঠার চেষ্টা তারা কিন্তু সেটা করে যাচ্ছেন। আর একটা ব্যাপার বলে রাখি, বাংলাদেশ দলে কিন্তু আজ একটাই পরিবর্তন, যেটা আগের থেকে স্বাভাবিকভাবেই ছিল আসলে এই পরিবর্তন, তাইজুলের বদলে মাশরাফি ফিরেছেন দলে। তবে একটা ব্যাপার আপনাকে বলে রাখি যে মেলবোর্নের সমর্থনের দিক দিয়ে যেহেতু এমসিজি অনেক বড় মাঠ, সেখানে আসলে আমরা যেটা দেখলাম সকাল থেকেই কিন্তু ভারতীয় সমর্থকদের আধিপত্য, ব্যাপক সংখ্যক ভারতীয় সমর্থক এখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং তারা কিন্তু পুরো স্টেডিয়ামটি মাতিয়ে রেখেছেন, পুরো এলাকাটি মাতিয়ে রেখেছেন। তবে যা কজন বাংলাদেশের সমর্থক রয়েছেন তারাও কিন্তু কম যান না, তারাও বাংলাদেশকে সমর্থন দিয়ে যাচ্ছেন, কারণ এটি বাংলাদেশ দলের একটা ঐতিহাসিক ম্যাচ। আপনি জানেন এই ম্যাচে জিততে পারলে প্রথমবারের মতো বাংলাদেশ দল আসলে সেমিফাইনাল খেলার স্বপ্ন পূরণ করবে। আমরা একটু যদি কথা বলি দর্শকদের সঙ্গে, যে কি মনে হয় এখন ভারত টস জিতে আসলে ব্যাট করছে, তো কত রানের মধ্যে আসলে ভারতকে আটকাতে পারলে আমাদের সম্ভাবনা থাকবে? মনে হয় 300 রানের নিচে যদি আটকানো যায় তাহলে আমাদের একটা ভালো সম্ভাবনা থাকতে পারে। যদিও 300 রানের নিচে ভারত থামবে না, উপরে গেলেও আশা রাখি বাংলাদেশ চেস করতে পারবে। আচ্ছা, যেই ব্যাপারটা বাংলাদেশের জন্য এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ম্যাচ, সেখানে ভারতীয় সমর্থক অনেক বেশি, তারপর আপনারা যারা এসেছেন আপনারা আসলে কতটা সমর্থন দিতে পারবেন ভারতের সমর্থকদের সঙ্গে পাল্লা দিয়ে? শোনেন, এটা আসলে আমরা হয়তো বা ক্ষুদ্র কান্ট্রি হতে পারি, বাট আমাদের মন অনেক বড়, আমাদের সাপোর্ট অনেক বড়। হ্যাঁ, ভারত অনেকদিন যাবত জিতে আসতেছে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, আমরা কোয়ার্টার ফাইনালে আসছি, আমরা we have more confident, বাংলাদেশ ইন্ডিয়া থেকে মোর কনফিডেন্ট আমাদের। সো এই ম্যাচ আমরা জিতবো ইনশাআল্লাহ। রুদ্র, আপনি যেটা দেখলেন যে বাংলাদেশের সমর্থকদের কিন্তু আসলে প্রত্যাশার পারদ কিন্তু কোনো মতেই কমছে না, প্রত্যাশা পারদ বরং বাড়ছে, কারণ বাংলাদেশ দল যেভাবে খেলে কোয়ার্টার ফাইনালে উঠেছে তাতে করে আসলে এমসিজির মাঠে বাংলাদেশ আবার একটি ইতিহাস রচনা করতে যাচ্ছে বা করবে তা বলাই যায়। দর্শক, ভারতীয় ক্রিকেট প্রেমীদের আধিপত্য থাকলেও পিছিয়ে নেই বাংলাদেশি টাইগার ক্রিকেট প্রেমীরা। সেই খবরে জানাচ্ছিলেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড থেকে আমাদের সহকর্মী শান্ত বিশ্বাস। এদিকে সকাল থেকেই বাংলাদেশ ও ভারতের ম্যাচ দেখতে মেলবোর্নে ভিড় করেন সমর্থকরা। 2 দলের সমর্থকরাই নিজ নিজ দলকে সমর্থন দিতে হাজির হয়েছেন স্টেডিয়াম এলাকায়।
নেচে গেয়ে পতাকা ফেস্টুন হাতে টাইগারদের সমর্থন দিতে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর থেকে সমর্থকরা এসেছেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। অনুপ্রেরণা দেওয়ার পাশাপাশি খারাপ ভালো সময়ে ক্রিকেটারদের পাশে থাকার জন্য ম্যাচ শুরুর আগেই হাজির হয়েছেন সব ভক্তরা। একদিকে টাইগার সমর্থকদের প্রত্যাশা, ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে জয় তুলে ইতিহাস গড়ে সেমিফাইনালে পা রাখবে প্রিয় বাংলাদেশ। অন্যদিকে ভারতীয় সমর্থকরাও চান বাংলাদেশকে হারিয়ে সেমির পর ফাইনালেও খেলবে ভারত। আমি চাই যে বাংলাদেশ জিতক। আমরা অনেক দূরের থেকে ড্রাইভ করে এসেছি, তো আমি দেখার জন্য খুবই এক্সাইটেড। শুধু জিতুক না, সেমিফাইনালে যাক এবং 2015 ওয়ার্ল্ড কাপ হবে বাংলাদেশের, এই আশাতেই এত কিছু করে আসা ভাই। টিমের প্রত্যেকটা সেক্টর শক্ত, বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সব সাইড শক্ত, সুতরাং এবারে ইন্ডিয়া আমাদের কাছে টিকবে না। আমরা এখানে এসেছি সাপোর্ট করতে, তো ইনশাল্লাহ জিতবেই। বোলিং লাইন এবং ব্যাটিং লাইন সবারই ভালো আছে এবং আমাদের ইনজুরির পরিমাণ কম্পারেটিভলি আগের চেয়ে অনেক ভালো আর কি, এবং ইনজুরি নাই খেলোয়াড়দের, যে কারণে আমরা কনফিডেন্ট যে আমাদের টিম জিতবে। My expectation that India should go to final and I think so India will beat Bangladesh. ইংল্যান্ডের সাথে আমরা ভালো ম্যাচ খেলেছি, আজকেও ইনশাআল্লাহ আমরা জিতবো। বাংলাদেশ ও ভারতের কোয়ার্টার ফাইনালের ম্যাচ দেখতে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ভিড় করেছে সমর্থকরা। দর্শক, এই মুহূর্তে সূর্যসেন হলে আছেন আমাদের রিপোর্টার এস এম ইকবাল। সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকবাল, বাংলাদেশ ভারতের ম্যাচকে ঘিরে দর্শকদের উপস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? এছাড়া বাংলাদেশকে নিয়ে তাদের প্রত্যাশার কথাগুলো আমাদেরকে জানান ইকবাল। রুদ্র, আপনি যেমনটি জানেন বাংলাদেশ কিন্তু আজ তাদের কোয়ার্টার ফাইনালে কিন্তু ভারতের মুখোমুখি হয়েছে। তো এই ম্যাচকে ঘিরে কিন্তু টাইগার সমর্থকদের মাঝে বিশাল একটি উত্তেজনা বিরাজ করছে। সেটি কিন্তু যেদিন থেকে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল লাইন আপ তৈরি হয়েছে, যে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পাচ্ছে, সেদিন থেকেই কিন্তু সমর্থকদের মাঝে বিশাল একটি আশা এবং প্রত্যাশা, যেটাই বলে আমরা সেটি কাজ করছে, যে বাংলাদেশ ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল খেলবে এবং একটি ইতিহাস সৃষ্টি করবে। তো এমন যখন প্রত্যাশা, তখন আমি সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে গিয়েছি এবং সেখান থেকে যেই জিনিসটি আমি লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে এই ম্যাচটিকে ঘিরে কিন্তু আসলে টাইগার সমর্থকদের মাঝে কিন্তু উদ্বেগ বা উৎকণ্ঠা বা উত্তেজনা যেটাই বলি সেটির কিন্তু তার কিন্তু কোনো অভাব নেই। আরো একটি জিনিস রুদ্র আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে এখানে খেলা হচ্ছে, যে মেলবোর্নে খেলা হচ্ছে অস্ট্রেলিয়াতে, সেইখানে যে প্রবাসী বাংলাদেশি সমর্থকদের মাঝে যে উত্তেজনা, তার চেয়ে কিন্তু কোনো কমতি নেই আমাদের বাংলাদেশে যারা খেলা দেখছে। তার একটি চিত্র যদি আমি আপনাকে দেখাতে চাই, সেটি হচ্ছে কিন্তু সেইখানে যে হলরুমে বসে তারা খেলা দেখছে, সেই হলরুমটি কিন্তু তারা ব্যানার এবং ফেস্টুনে একদম ভরিয়ে দিয়েছে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু সেখানে বাংলাদেশের জন্য শুভকামনা জ্ঞাপন করা হয়েছে। তাদের প্রত্যাশা ভারতকে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে যাবে। আরো একটি চিত্র যদি আমি দেখাতে চাই, এখানে অনেক দর্শকই আছে, তারা কিন্তু এখানে বাংলাদেশ প্রিয় দলের জার্সি পরে এসেছে, তারপরে তাদের মাথায় অনেকের মাথায় কিন্তু আছে বাংলাদেশের ব্যান্ড লাগানো। তো আসলে এই জিনিসগুলি কিন্তু প্রমাণ করে যে এই টাইগার সমর্থকরা ক্রিকেটের কতটা ভক্ত বা কতটা পাগল এবং তারা কতটা মুখিয়ে আছে প্রিয় দলের জয় উদযাপন করার জন্য বা জয় উপভোগ করার জন্য। তো এই মুহূর্তে আমি একজনের কাছে জানবো যে আসলে আজকের ম্যাচটিকে ঘিরে কেমন প্রত্যাশা বা কি আশা করছেন, কেমন করবে বাংলাদেশ, কেমন করবে বাংলাদেশ? হ্যাঁ, আমরা আশা করছি অনেক ভালো করবে, এই প্রত্যাশা নিয়ে আমরা খেলা দেখছি। আচ্ছা, একজনের কাছে শুনলেন তার প্রত্যাশা হচ্ছে বাংলাদেশ অনেক ভালো করবে। আমরা এখানে আরেকজন আছে, তাদের কাছ থেকে জানবো যে আসলে ইতিহাস সৃষ্টি করা ম্যাচ বাংলাদেশ কেমন করবে, আজকে কি হবে? আজকে আমরা আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ম্যাচ উইল বি উইনার। আমরা সেই প্রত্যাশাই করছি। এই মুহূর্তে আমাদের উইকেট ইজ ব্যাডলি নিডেড, এবং সেই উইকেট ব্রেক থ্রুটা আমরা আশা করছি মাস্টার অথবা তাসকিন কেউ একজন বা সাকিব আল হাসান আনবে। আমরা শেষ পর্যন্ত জিতবো ইনশাআল্লাহ। রুদ্র, জানতে পাচ্ছিলেন এখানে সবারই প্রত্যাশা কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত উইন করবে। তো এখানে আমি একজন দেখতে পাচ্ছি যে বাংলাদেশের জার্সি পরে আছে, তার কাছ থেকে জানবো আসলে কি মনে হচ্ছে বাংলাদেশ কেমন করবে? আমি আশাবাদী যে বাংলাদেশ জিতবে এবং 2007 সাল এবং 2012 সাল আবার ফিরিয়ে আনবে। রুদ্র, আসলে আপনি দেখতে পাচ্ছিলেন যে তাদের সকলেরই কিন্তু প্রত্যাশা যে বাংলাদেশ 2007 সালের যে চিত্র, সেই চিত্রটি আবার ফিরিয়ে নিয়ে আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে তার হাতে কিন্তু জাতীয় পতাকা, সে কিন্তু এখানে কিন্তু খেলা হচ্ছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে, কিন্তু সে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলা দেখতে এসেছে, হলে খেলা দেখতে এসে কিন্তু তার হাতে জাতীয় পতাকা। তো আসলে যে আজকের এই ম্যাচটিকে ঘিরে যে হাইপ সৃষ্টি হয়েছে, যে উত্তেজনা উন্মাদনা সৃষ্টি হচ্ছে সমর্থকদের মাঝে, তা আসলে শেষ মুহূর্তে গিয়ে তাদের প্রত্যাশা হচ্ছে বাংলাদেশ ভারতকে হারাবে এবং ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে খেলার যে যোগ্যতা অর্জন করে বা যে মর্যাদা অর্জন করবে সেটা অর্জন করতে সক্ষম হবে বাংলাদেশ। তো রুদ্র, দর্শক,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল থেকে ক্রিকেট প্রেমীদের উচ্ছ্বাস উদ্দীপনার খবর এবং তাদের আশা ভরসার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকবাল। শুভকামনা রইল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। ক্রিকেটীয় লড়াই বলেই বাংলাদেশ ভারত এখন তীব্র প্রতিদ্বন্দ্বী, আর মাঠের বাইরে দুদেশের সমর্থকরা নির্দ্বিধায় হয়ে আছেন দুভাগে। তবে দু দলই কিন্তু মেলবোর্নে এক মোহনায়। দর্শক হয়তো ভাবছেন কিভাবে, দু দলের জাতীয় সঙ্গীতে, কারণ বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীতে রচনা করেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ক্ষণিকের জন্য হলেও সবাইকে করেছে এক। দর্শক চলুন দেখে আসি সেই মুহূর্তটুকু। এবার অন্যান্য প্রসঙ্গ। চাঁদপুরে ট্রাকে পেট্রোল বোমা হামলায় নিহত হয়েছেন চালক। এ ঘটনায় দগ্ধ ট্রাকের আরও 3 আরোহীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, পণ্য নিয়ে চট্টগ্রাম থেকে যশোর যাচ্ছিল ট্রাকটি। গতরাত 1টার দিকে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা চৌরাস্তা এলাকায় পৌঁছালে ট্রাকে পেট্রোল বোমা ছোড়া হয়। এতে ট্রাকে আগুন লেগে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান চালক জাহাঙ্গীর। গুরুতর দগ্ধ হন আরও 3 আরোহী। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসক জানিয়েছে, আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। শরীফ সে হচ্ছে আপনার প্রায় 88% ফ্লেম বার্ন হয়েছে এবং তার সাথে তার ইনহেলেশনাল ইনজুরি আছে। ইনহেলেশন ইনজুরি বলতে তার শ্বাসনালীতেও আর কি ইনজুরি হয়েছে। আর খোরশেদ সে হচ্ছে 35% ফ্লেম বার্ন, আর একজন হচ্ছে রুবেল, সে হচ্ছে 25% ফ্লেম বার্ন। তো এদের সবারই যেহেতু ফেস বার্ন আছে এবং সাথে শ্বাসনালীতেও ইনজুরি আছে, তো এদের রিস্ক একটু বেশি থেকে যায়। এবার সিটি নির্বাচন প্রসঙ্গ। আগামী 28 এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ এই 3 সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী 29 মার্চ মনোনয়নপত্র দাখিলের দিন ধার্য করা হয়েছে। রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 29 মার্চ রবিবার। প্রার্থিতা প্রত্যাহারের তারিখ 9 এপ্রিল বৃহস্পতিবার। ভোট গ্রহণের তারিখ 28 এপ্রিল 2015 মঙ্গলবার। বেশ কিছু সিটি কর্পোরেশন নির্বাচনে আগে আমরা আর্মির সহযোগিতা নিয়েছি। পরবর্তীতে সিচুয়েশন ইমপ্রুভ করার জন্য যখন আমরা দেখেছি যে আর্মির প্রয়োজন নাই, আমরা আর্মি কল করি নাই। আমরা দুভাবেই নির্বাচন করেছি। এবার আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে পরিস্থিতি যেরকম থাকে সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিলে বিএনপি তার চ্যালেঞ্জ হিসেবেই নেবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। বারের নির্বাচনে বিজয়ী হবার পর গতরাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে একথা বলেন। এ সময় এক প্রশ্নের জবাবে বারের সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, যে কোনো নির্বাচনে অংশ নিতে ভয় পায় না বিএনপি। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিলে তার চ্যালেঞ্জ হিসেবেই নেওয়া হবে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় ফোরামে নেওয়া হবে বলেও জানান এই 2 নেতা। আজকে 20 দল বা বিএনপি মানুষের জনগণের সমর্থন রয়েছে। বিএনপি কোনো নির্বাচনে প্রতিযোগিতা করতে ভয় পায় না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী,
জনগণ আমাদের সঙ্গে আছে। যে কোনো নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ করে তাহলে বিপুল ভোটে আমরা জয়লাভ করব। বিএনপি কোন নির্বাচনে ভয় পায় না। বিএনপি যে কোনো নির্বাচনে চ্যালেঞ্জ গ্রহণ করার মতো বিএনপি জনসমর্থন আছে। তবে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি জয়েন করবে কি করবে না এবার দলীয় পর্যায়ে সিদ্ধান্ত হবে, তবে জানানো হবে। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানালেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও নির্বাচন পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থা। স্থানীয় সরকার বিশেষজ্ঞরা এই নির্বাচনকে বিবাদমান প্রধান দুই দলের দূরত্ব কমিয়ে চলমান সংকট সমাধানে নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন। আর নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ব্রতি ও ফেমা নির্বাচনের ব্যাপারে জনগণের মধ্যে আস্থা ফেরাতে নির্বাচন কমিশনের ইতিবাচক ভূমিকাকেই গুরুত্ব দিচ্ছেন। বিস্তারিত জাফর সাদিকের রিপোর্টে। 29 মার্চ রবিবার প্রার্থিতা প্রত্যাহারের তারিখ, 9 এপ্রিল বৃহস্পতিবার ভোট গ্রহণের তারিখ। বুধবার অবশেষে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষণা করা হয় মেয়াদোত্তীর্ণ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিলও। এই নির্বাচনটি আরেকটু সময় নিয়ে চলমান রাজনৈতিক অস্থিরতায় এই তফসিল ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ফেমা ও ব্রতির দুই প্রধান। এমন একটা সময় হচ্ছে, এমন একটা পরিবেশে হচ্ছে যখন মানুষের মধ্যে নানান রকমের আশঙ্কা সংশয় কাজ করছে। পুরো জিনিসটাই মনে হচ্ছে যেন খুব তড়িৎ গতিতে ঘটছে। এটা নির্বাচন কমিশনই জবাব দেবেন কেন। ইলেকশন কমিশন একটা সম্পূর্ণ নিশ্চয়তার ভেতরে না গেলে, আইন শৃঙ্খলা বাহিনীর সম্মতি না পেলে এই ইলেকশনটা তারা করতে চাইতেন না। সিটি কর্পোরেশনের যে এখন ইলেকশন দরকার সেটা সবাই বিশ্বাস করে। আর স্থানীয় সরকার বিশেষজ্ঞরা মনে করছেন সিটি নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সংকট সমাধান না হলেও এটি বিবাদমান প্রধান দুই দলের দূরত্ব কমানোর ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। ক্ষমতাসীন এবং যারা আন্দোলনে আছেন তাদের দুজনের জন্যই এই নির্বাচন একটা উইন্ডো অফ অপরচুনিটি হতে পারে। আন্দোলন থেকে যদি তারা বের হয়ে অন্য কিছু করতে চায় তাহলে দিস ইজ অ্যান অপরচুনিটি। এখন তাদের নির্বাচনে আসা উচিত। সরকারও এই সংকট থেকে বেরোতে চায়। এটা বেরোনোর জন্য একমুখো একরোখা পথে বেরোতে পারবে না। এখানে বিরোধীর জন্য একটা পরিসর তাকে দিতে হবে, তাকে একটা সুযোগ স্পেস দিতে হবে। এই নির্বাচনটা তার জন্য একটা স্পেস ক্রিয়েট করলো। এখানে সংলাপের কোনো প্রয়োজন নেই। তবে আসন্ন নির্বাচনে নাগরিক সমস্যার বিষয়ে গুরুত্ব দেওয়ার পাশাপাশি জনগণের শঙ্কা কাটাতে নির্বাচন কমিশনকেই দায়িত্ব নেওয়ার তাগিদ দিয়েছেন এই বিশেষজ্ঞরা। নির্বাচনগুলো স্থানীয় কিন্তু হয়ে দাঁড়ায় জাতীয়। এখানে একটা ভারসাম্য রক্ষা করা দরকার। স্থানীয় ইস্যুগুলোকে প্রাধান্য দিয়ে এগুলো সঠিকভাবে মূল্যায়িত হওয়া দরকার। যদি রাজনৈতিক প্রভাব না থাকে, যদি আমরা ক্যান্ডিডেট দেখে ভোট দিতে পারি, ইলেকশন কমিশন এই ব্যবস্থা করেন, তাহলে আমরা উপকৃত হব। নির্বাচন কমিশনকে বলবো ভোটারদেরকে সাহস দিন, কনফিডেন্স সৃষ্টি করুন যে না, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশন রাজনৈতিক দল ও নাগরিক সংগঠনগুলোকে নির্বাচনী বিধি নিয়ে আলোচনায় বসার পরামর্শও দেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। এবং আমাদেরও সেভাবে চিন্তা করা উচিত। জাফর সাদিক, সময় সংবাদ, ঢাকা। এদিকে নির্বাচন কমিশনের নির্দেশের পর ঢাকার কয়েকটি জায়গা থেকে বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণের কাজ শুরু হয়েছে। গতকাল বিকেলে রাজধানীর রূপসী বাংলা হোটেলের মোড় থেকে নিজের বিলবোর্ড সরিয়ে নেন সম্ভাব্য প্রার্থী সাইদ খোকন। আগামীকালের মধ্যে বিলবোর্ডগুলো সরিয়ে ফেলার আশ্বাস দিয়েছেন অন্য প্রার্থীরাও। তারা বিধি অনুযায়ী সবকিছু মেনে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কমিশনকে সহযোগিতা করারও প্রতিশ্রুতি দিয়েছেন। আমার সংবাদে আরও থাকছে। সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে গাইবান্ধায় পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ স্বাগত জানিয়েছেন সবাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেগম খালেদা জিয়ার নির্দেশে বিএনপি জামায়াত ৭১-এর মতো সারা দেশে মানুষ হত্যা করছে। তিনি বলেন, দেশের উন্নয়নে বাধা দিতেই এসব হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে, জঙ্গিদের বিচার যেভাবে হয় তাদের বিচারও সেভাবেই হবে। বঙ্গবন্ধুর ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশ যখন বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে, তখন বিএনপি জামায়াত জোট জঙ্গি সন্ত্রাসের মাধ্যমে দেশকে ধ্বংসের চেষ্টা করছে। যে জামাতে ইসলামী আজকে
অপরাধীর কাঠগড়ায় যার বিচার হচ্ছে যুদ্ধাপরাধী হিসেবে তাদের নেতাদের, তাদেরকে সাথে নিয়ে ঠিক ৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে মানুষ হত্যা করেছিল, ঠিক একই কায়দায় বেগম খালেদা জিয়া আজ মানুষ হত্যা করে যাচ্ছে। প্রায় ৭১ দিন তার অবরোধ আর হরতাল চলছে। শেখ হাসিনা বলেন, বেগম জিয়া দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না, তিনি এখন জঙ্গির নেত্রী, তাই বাংলাদেশের রাজনীতিতে তাদের কোনো স্থান হতে পারে না। ধ্বংসের রানী, জঙ্গি রানী, উনি জঙ্গিবাদী নেত্রী, সেই জঙ্গি নেত্রী জঙ্গি কর্মকাণ্ড করে যাচ্ছে। কোন জঙ্গির স্থান বাংলাদেশে নাই, কোন জঙ্গির স্থান বাংলাদেশে হবে না। দেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তাদের ক্ষতি যদি কেউ করে তার ক্ষমা বাংলাদেশে নাই। যারা আগুন দিয়ে পুড়িয়ে মানুষ পেয়েছে তার ক্ষমা বাংলাদেশে নাই। এই জঙ্গিবাদের শাস্তি যেভাবে হয় ঠিক সেইভাবে এই বাংলাদেশের জঙ্গিদের শাস্তি ইনশাআল্লাহ আমরা দেব। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয়ী জাতি কোনো অপশক্তির কাছেই মাথা নত করবে না। আওয়ামী লীগ নেতাকর্মীদের জঙ্গিবাদ ও সহিংসতার বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগুন যারা দেবে তাদেরকে ধরিয়ে দিন। আবুল কালাম আজাদ, সময় সংবাদ, ঢাকা। আবারও বিশ্বকাপের খবর। বরিশালের বিএম কলেজের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর অডিটোরিয়ামে বড় পর্দায় বাংলাদেশ ভারতের মধ্যকার কোয়ার্টার ফাইনালের ম্যাচ দেখছেন হাজারো দর্শক। সেখানে আছেন আমাদের রিপোর্টার ফিরদাউস সোহাগ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, এর মতো বরিশালেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার আজকের ম্যাচটি দেখানো হচ্ছে। বরিশালের নানা জায়গায় কিন্তু ব্যাপক আয়োজন রয়েছে এই ম্যাচটি দেখার জন্য। যেমন আমরা বলতে পারি, আমি এই মুহূর্তে অবস্থান করছি বরিশালের বিএম কলেজের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। দেখতে পারবেন যে কি পরিমাণের দর্শক যেখানে অপেক্ষা করছে সেটা বলার মতো না। এখানে কিন্তু বরিশালের মানুষ এই খেলাটি দেখার জন্য অপেক্ষা করছে। আমরা যদি একটু দেখাই যে কি প্রচুর দর্শক এখানে অপেক্ষা করছে, যারা শুধুমাত্র বিএম কলেজের শিক্ষার্থী নয়, এরা বরিশালের বিভিন্ন স্থানের শিক্ষার্থী। এরা এখানে উপস্থিত হয়েছে একটাই মাত্র কারণ, বাংলাদেশ দলকে সাপোর্ট দেওয়া, বাংলাদেশ দলকে উৎসাহ দেওয়া। তারা এই খেলাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সকাল থেকে। বরিশালের এই বিএম কলেজে কিন্তু প্রতিটি খেলা দেখানো হয়েছে এই বড় প্রজেক্টরের মাধ্যমে। তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে বাংলাদেশ দলকে সাপোর্ট করে যাওয়া। আমরা এখন কথা বলবো বরিশালের এই যারা খেলা দেখাচ্ছে সেই আয়োজক কমিটির একজনের কাছ থেকে। আমরা তার কাছ থেকে শুনবো কেন, কিভাবে, এই কি উদ্দেশ্য নিয়ে এই খেলাটি দেখানো হচ্ছে, যদি একটু আমাদেরকে বলেন। বিএম কলেজের ক্রীড়া কমিটির উদ্যোগে এবং আমাদের কতিপয় ছাত্রের সহযোগিতায় বাংলাদেশের সবগুলো খেলাই বিএম কলেজ অডিটোরিয়ামে খেলা দেখানো হচ্ছে এবং আমাদের বিএম কলেজে হাজার হাজার শিক্ষার্থীর একটাই লক্ষ্য, বাংলাদেশ আজকে ভারতকে হারিয়ে সেমিফাইনাল খেলবে এবং আমরা প্রতিবারের মতো এবং আজকেও বিশাল বিজয় মিছিল করব। শুনছিলেন যে বরিশালের কি অবস্থা, বা তারা সবাই চায় যে বাংলাদেশ দলটি যেন জিতে যায় এবং বাংলাদেশের জয়ের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। এখানে সারাদিন যতক্ষণ পর্যন্ত খেলা চলবে ততক্ষণ পর্যন্ত এই দর্শক থাকবে। এই ছিল মোটামুটি বরিশালের খেলা সম্পর্কিত আজকের খবরাখবর। আমরা এখন ফিরছি স্টুডিওতে। রুদ্র। দর্শক, বরিশালের বিএম কলেজের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর অডিটোরিয়ামে বড় পর্দায় বাংলাদেশ বনাম ভারতের খেলা দেখছেন দর্শকরা। সেই খবর জানছিলাম সহকর্মী ফিরদাউস সোহাগের কাছ থেকে। বইয়ের পাতায়, প্রচারণায়, ফলক তৈরিতে যে 3 কিশোর মুক্তিযোদ্ধার ছবিটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তাদের একজন খালেকুজ্জামান। ৭১-এর 7ম শ্রেণীতে পড়ুয়া সেই কিশোর মুক্তিযোদ্ধার সময় টিভিকে জানালেন ৪৪ বছর পর স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের দুঃখ দুর্দশার কথা। বলেছেন, রণাঙ্গনে থাকার সঙ্গী কিশোর মুক্তিযোদ্ধাদের অবদান আর নতুন প্রজন্মের কাছে তাদের প্রত্যাশা নিয়ে। আরও জানাচ্ছেন সেলিয়া সুলতানা। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। ৭১-এর কিশোর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান গত ৪৪ বছরে কোনো উপাধি না পেলেও লোকচক্ষুর আড়ালে থাকা গর্বিত এই মুক্তিযোদ্ধা এক বিশেষ সাক্ষাৎকারে ৭১-এর সকল মুক্তিযোদ্ধাদের হয়ে জানালেন স্বাধীনতা ছিনিয়ে আনার গল্প, বলেছেন চাপা অভিমানের কথা। আমি তখন ক্লাস 7-এ পড়ি। পাকিস্তানিদের অত্যাচার নিপীড়ন দেখে আমি সহ্য করতে পারলাম না। তখন সরাসরি আমাদের গ্রামে আমরা 40 জন ওই ইন্ডিয়া চলে গেলাম। আমার সিরিয়াল ছিল 711। আমি প্রথম বেসে শুধু মুক্তিযোদ্ধা নই, আমি তাদেরকে ট্রেনিং দিয়ে দেশে পাঠাইছিলাম। রণাঙ্গনে অনেক বীরত্বের পরিচয় দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি কোনো উপাধি পাই নাই, কোনো খেতাব পাই নাই। তবু আমার গর্ব যে আমি একটা বিজয় পতা করেছি, আমি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এনে দিয়েছি বাঙালির। রক্তে বাংলা লাল কইরাছি
2005-এ সন্ত্রাসী দল কাস্টর দিবালতে আমার বাড়ি ঘর লুটপাট করেছেন। আমি বাড়ির সম্মুখে একটা শহীদ মিনার করেছিলাম। সেই শহীদ মিনারকে নিয়ে ওরা ক্রিটিসাইজ করতো, যেটা কি তোর বাবার কবর? শহীদ মিনারকে ভাঙ্গিয়া সাগরে ফেলে দিয়েছে। দান করিতে লক্ষ জীবন তুচ্ছ। নাইমুদ্দিন কার নাম একটা সাংবাদিক, উনি এই ছবিটা দিয়েছে। পাশে যে মজিবর আছে, উনি 2014 ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন অর্থের অভাবে। আমরা একটা বৃহত্তম শক্তি থেকে মুক্ত হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ স্বাধীনতা এখন আমরা পাইনি। সরকারের নিকট আমি আকুল আবেদন রাখবো যে নতুন প্রজন্মকে জাগ্রত করে আগে মুক্তিযোদ্ধাকে জাগ্রত করতে হবে। মুক্তিযোদ্ধারা কি হালে আছে এটা দেখতে হবে। মুক্তিযোদ্ধার সঠিক তালিকা জানতে হলে প্রবীণ ব্যক্তিদের কাছে জিজ্ঞাসা করতে হবে যে এই গ্রামে সঠিক মুক্তিযোদ্ধা কয়জন ছিল। আমরা তো যুদ্ধের ময়দানে ছিলাম, আগে দেখি যে তারা আমাদের আগে মুক্তিযুদ্ধ হয়ে গেছে, তারা ভাতা পাইতেছে, সরকার সুবিধা পাইতেছে। আজ আমার অবস্থায় আমার কোথায় আমার দাফন হবে, সে দাফনের জায়গাটুকু নাই। বিভিন্ন গবেষণাপত্রে দেখা যায় 71-এ গণযোদ্ধাদের মধ্যে প্রায় 23% ছিল শিশু কিশোর। তাই যেসব শিশু কিশোর মুক্তিযুদ্ধের রণাঙ্গনে অংশ নিয়েছিলেন তাদের মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান না দিলে অসম্পূর্ণ থেকে যাবে মুক্তিযুদ্ধের ইতিহাস, এমনটাই মনে করছেন এই কিশোর মুক্তিযোদ্ধা। যে কষ্টের অর্জিত স্বাধীনতা, এই নতুন প্রজন্ম যদি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তারা জানতো, তারা এটা নিয়ে অনেক গর্ব করত। সেরিয়া সুলতানা, সময় সংবাদ, সাভার, ঢাকা। 1971 সালের 26 মার্চ চূড়ান্তভাবে স্বাধীনতা যুদ্ধ শুরু হলেও 19 মার্চে পাকিস্তানিদের মুখোমুখি হন বাঙালিরা। এদিন পাকিস্তানিদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে প্রাণ হারান গাজীপুরের 3 বাঙালি। তাই প্রতি বছর এই দিনটিকে সশস্ত্র প্রতিরোধ দিবস হিসেবে পালন করে গাজীপুরবাসী। গাজীপুরের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যদের নিরস্ত্র করতে ঢাকা ব্রিগেড কমান্ডার জাহানজেব আবরার তার পাঞ্জাবের সৈন্যের বহন নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু এ খবর তৎকালীন মুক্তি সংগ্রাম পরিষদের কাছে পৌঁছে গেলে টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত রাস্তার মাঝে ইট, গাছ ও ঠেলাগাড়ি ফেলে 45টি ব্যারিকেড সৃষ্টি করা হয়। হাজার হাজার মানুষও প্রাণের ভয়ে না করে বল্লম, সুরকি, রামদা সহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের সাথে যোগ দেয়। এ সময় পাক বাহিনীর গুলিতে নিহত হন নিয়ামত, মনু খলিফা ও হুরমত আলী। এছাড়া আহত হন আরো অনেকেই। হলের গাড়ি পাইয়া আমরা ওখান থেকে অস্ত্র ক্যারেলে, এসএমজি এবং চাইনিজ রেফেল এবং মুন্সিপাড়ার ভিতরে ঢুকি এবং আমরাও তাদের সাথে গোলাগুলিতে লিপ্ত হই। আমরা রাজবাড়ী অভিমুখে রওনা হই প্রতিরোধ করার জন্য। পাক হানাদার বাহিনী আমাদের উপর অতর্কিতে হামলা চালায়। সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি নতুন প্রজন্মের মন থেকে ভীতি কাটাতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ। আর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সবাই। ওবায়দুল ইসলামের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। হরতাল অবরোধ চলাকালে সম্প্রতি গাইবান্ধার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ককটেল উদ্ধারের পর ছাত্রছাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের আতঙ্ক কাটাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করছে গাইবান্ধা সদর থানার পুলিশ। এতে করে শিক্ষার্থীদের মধ্যে সন্ত্রাস নাশকতার প্রতি যেমন ঘৃণা জন্ম নিচ্ছে, তেমনি সচেতনতাও বাড়ছে। মত বিনিময় সভা থেকে আমরা অনেক কিছু শিখছি, যেমন দেশের এই পরিস্থিতিতে আমরা কিভাবে এগিয়ে আসতে পারি এবং আমাদের করণীয় কি। সবসময় আমরা জোর গলায় বলবো সন্ত্রাসকে না বলি, নাশকতাকে না বলি। আমরা যদি নাশকতাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াই তাহলেই আমরা তাদের কাছে পরিত্রাণ পাবো। তাদের নৃশংসতার কারণে একজন ছাত্রছাত্রীর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যেতে পারছে, ফলে সে ভবিষ্যতে কিছু করতে পারছে না, কারণ এর ফলে দেশের চরম ক্ষতি হচ্ছে। পুলিশ বলছে সন্ত্রাস নাশকতার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের মানসিক শক্তি জোরদার করতেই তাদের এই উদ্যোগ। আর এমন উদ্যোগকে স্বাগত জানালেন শিক্ষকেরা। তারা যাতে ভীত সন্ত্রস্ত না হয় এবং তারা তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য লেখাপড়ায় মনোনিবেশ করতে পারে, এই তাদের মানসিক শক্তিকে বৃদ্ধি করার জন্যই বিভিন্ন দিক নির্দেশনামূলক এবং উপদেশমূলক বক্তব্য দিচ্ছে। পুলিশের এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে একটা সচেতনতা গড়ে উঠবে। তারা সন্ত্রাস নাশকতা কি বুঝতে পারতেছে এবং তারা ঘৃণা করবে এই জিনিসটাকে। টানা হরতাল অবরোধে সম্প্রতি গাইবান্ধার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 5টি ককটেল উদ্ধার করা হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। নোয়াখালী জেলা শহরের মাইজদিতে হকার্স মার্কেটে আগুন লেগে 14টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায় গত রাত 1টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে একটি দোকানে আগুন লেগে মুহূর্তের মধ্যে তা পাশের অন্য দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ীরা জানায় আগুনে তাদের কোটি টাকার সম্পদ পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস বলছে তদন্ত শেষে বলা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। ফায়ার সার্ভিসের 3টে ইউনিট আসে এবং আমরা 3টে ইউনিটের সমন্বয়ে খুব দ্রুত সময়ের মধ্যে আগুন নির্বাপনে সক্ষম হই। আগুনের কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট। ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা যাবে না, তদন্ত সাপেক্ষে। রাত 1:15টার দিকে আগুন লাগে। আমরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিই। আমরা এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। আগুন নিয়ন্ত্রণে চলে আসছে। 14টি দোকান পোড়া গেছে। কিভাবে আগুনটা লাগছিল? ওই একটা মানে কারেন্টের শর্ট সার্কিটে। অজ্ঞতার পাশাপাশি ইন্টারনেট সম্পর্কে ধারণা না থাকায় বন্দরনগরী চট্টগ্রামে জনপ্রিয় হচ্ছে না শেয়ার ব্যবসায় ব্যক্তিগত পর্যায়ের অনলাইন ট্রেডিং সিস্টেম। ব্রোকারেজ হাউসে বসে বিনিয়োগকারীরা লেনদেন করলেও পাওয়া যায় না ব্যক্তিগত ট্রেডিং এর সুবিধা। এক্ষেত্রে সিএসসি থেকে অনলাইনে ট্রেডিং করার নির্দেশনা থাকলেও হাতে গোনা কয়েকটি ছাড়া বেশিরভাগ ব্রোকারেজ হাউসে তা মানা হচ্ছে না। আর এক্ষেত্রে বিনিয়োগকারী ও ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা একে অপরকে দোষারোপ করছেন। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামে শেয়ার বাজারে ট্রেডিং করার জন্য ব্রোকারেজ হাউস রয়েছে 148টি। প্রতিটি ব্রোকারেজ হাউসে ব্যক্তিগত ট্রেডিং সিস্টেম চালুর জন্য আগেই নির্দেশনা দিয়েছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও 22টি ব্রোকারেজ হাউস এখনো তা বাস্তবায়ন করেনি। যেগুলো এই পদ্ধতি বাস্তবায়ন করেছে তার মধ্যে হাতে গোনা কয়েকটিতে ব্যক্তিগতভাবে অনলাইন কার্যক্রমের সুযোগ থাকলেও বাকিগুলো চলছে অনেকটা দায়সারাভাবে। এক্ষেত্রে বিনিয়োগকারীদের অভিযোগ, ব্যক্তিগত পর্যায়ে অনলাইন ট্রেড করতে গেলে ব্রোকারেজ হাউসগুলো থেকে পর্যাপ্ত সহযোগিতা পাওয়া যায় না। অনলাইন ট্রেডিংটা কিন্তু অপরিহার্য একটা জিনিস। প্রত্যেক সিকিউরিটিজ হাউসে কিন্তু সেটা এখনো দিচ্ছে না প্রাধান্যটা। অনলাইন ট্রেডিং এর যদি সুযোগ দেওয়া হয় তাহলে অনেকে ভুল করে, এই জন্য তারা এটা চালু করতে চায় না। যে কোনো সময় যে কোনো কাজে বসে আমরা এটা সুবিধা বুক করতে পারবো আর কি, সেটাই ভালো হবে। বেশ কিছু ব্রোকার বলতে আমাদের 148 জন ব্রোকারের মধ্যে অন্তত জনা 12 এটাতে ভালো মতোই সার্ভিসটা দিচ্ছেন এবং তাদের ইনভেস্টররা করছেন। তবে বিনিয়োগকারীদের মধ্যে ইন্টারনেট সম্পর্কে ধারণা না থাকা ও অনলাইন ট্রেড সম্পর্কে আগ্রহী না হওয়ার কারণেই এই মাধ্যমটি জনপ্রিয় হচ্ছে না বলে মনে করছেন ব্রোকারেজ হাউসগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্লায়েন্টরা করতে চাইলেও অনেক বিশেষ করে ওভারঅল হাউসগুলোর থেকে ওরকম মতো সাপোর্ট পাচ্ছে না। আমরা চেষ্টা করছি আমাদের মতো করে সাপোর্ট দিতে। আমাদের সবচেয়ে ট্রেডিং যারা করে তারা ব্যবসায়ী, সেক্ষেত্রে আপনার অনলাইন ট্রেডিংটা তারা অজ্ঞাত, সেজন্য অনলাইন ট্রেডিংটা কম হয়। এক্ষেত্রে সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা কম উল্লেখ করে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক জানান, বিষয়টিকে জনপ্রিয় করতে ও বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য যেটা করতে হবে সেটা আমরা করতেই থাকবো। এটা যে কালকে বা পরশুদিন করবো তারপর থেমে গেলাম তা না, এটা কন্টিনিউয়াস প্রসেস। ম্যানেজমেন্ট লেভেল থেকে তাদেরকে অ্যাক্টিভিটিসটা ক্রিয়েট করতে হবে, যে ক্লায়েন্ট যে কর্মশালা আয়োজন করতে হবে। দেন আমার মনে হচ্ছে ক্লায়েন্টরা ইন্টারনেট ট্রেডিং এর দিকে ধাবিত হবে। বন্দর নগরীতে শেয়ার বাজারে বিনিয়োগকারীর সংখ্যা রয়েছে প্রায় 1.5 লক্ষ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্ধারিত সময়ের 2 মাস আগেই মে মাসে পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে দেশের সর্ববৃহৎ সার কারখানা সিলেটের শাহজালাল ফার্টিলাইজার। এতে বরাদ্দকৃত 5,400 কোটি টাকার মধ্যে অন্তত 500 কোটি টাকা বেঁচে যাবে বলে জানান সংশ্লিষ্টরা। দেশের ইউরিয়া সারের চাহিদার 20% যোগানের লক্ষ্য নিয়ে আগামী জুন মাসে এই সার কারখানার আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। দৈনিক 1,760 মেট্রিক টন এবং বার্ষিক 5,81,000 মেট্রিক টন ইউরিয়া সারের উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে 2012 সালের 24 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজালাল সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। চীনের সহযোগিতায় এই সার কারখানার ব্যয় ধরা হয়েছে 5,400 কোটি টাকা। এতে চীন সরকার দিচ্ছে 4,000 কোটি টাকা। এটি বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানা। প্ল্যানিং কমিশনের লিস্টে যে প্রকল্পগুলির ধরন অনুযায়ী টাকার অঙ্কে পদ্মা সেতুর পরে বোধহয় গভর্নমেন্টে করে এটি সেকেন্ড লার্জেস্ট। 38 মাসের মধ্যে কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করে চীনা কোম্পানির সাথে চুক্তি করা হয় 2012 সালের 16 এপ্রিল। আগামী জুনের শেষে এই কারখানার উদ্বোধন করার কথা রয়েছে বলে জানালেন শিল্প সচিব। 95% কাজ শেষ হয়েছে। কনস্ট্রাকশন এবং এই যন্ত্রপাতি স্থাপন, এই কাজগুলি কোনো কিছুই বাকি নেই।
এখন শুধু ফিনিশিং কাজ বাকি আছে। একেবারে কাটায় কাটায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে জুন মাসের শেষের দিকে এনে এটা উদ্বোধন করব। এদিকে রাজনৈতিক অস্থিরতা সহ নানা প্রতিকূলতার মাঝেও নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়ায় স্বস্তি প্রকাশ করেন শিল্পমন্ত্রী। 2014 সনে নির্বাচনকে কেন্দ্র করে যে 4 মাস সশস্ত্র সহিংস আন্দোলন ছিল, পথে ঘাটে বিভিন্ন রকম বাধা ছিল, যার জন্য মালামাল ঠিকমতো আসতে পারেনি, লোক আসতে পারেনি। সেখানে 4 মাস কাজের ব্যাহত হয়েছে এবং আমরা এখনো আশাবাদী যে শিডিউল টাইম এই বছরের জুনের ভিতরে ইনশাল্লাহ আমরা এটা শেষ করতে পারব। কারখানার 19টি প্ল্যান্টের মধ্যে 11টি ইউনিট পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সম্প্রতি কারখানার নাইট্রোজেন ইউনিটের উদ্বোধন করেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দেশের বাইরের খবর। তিউনিসিয়ার রাজধানী তিউনিসে পার্লামেন্ট ভবনের পাশে অবস্থিত একটি জাদুঘরে অস্ত্রধারীদের হামলায় নিহত হয়েছেন 20 বিদেশি পর্যটক সহ 22 দর্শনার্থী। এছাড়াও পুলিশের সঙ্গে অস্ত্রধারীদের গোলাগুলিতে মারা গেছেন হামলাকারী 2 জঙ্গি ও 1 পুলিশ কর্মকর্তা। নিহতদের মধ্যে জার্মানি, ইতালি ও স্পেনের নাগরিক রয়েছেন। এই ঘটনাকে ইতিহাসের অন্যতম সংকটাবস্থা উল্লেখ করে হামলার তীব্র নিন্দা জানান তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হাবিব এসিদ। সেই সঙ্গে সংকট উত্তরণে জাতীয় ঐক্যের ডাকও দেন তিনি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বুধবার বিকেলের দিকে আনুমানিক 2 জন অস্ত্রধারী শহরের বার্দো জাদুঘরের ভেতর ঢুকে দর্শনার্থীদের উপর অতর্কিত গুলি চালায় এবং বেশ কয়েকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে অস্ত্রধারীদের গোলাগুলি শুরু হলে মারা যায় ভেতরে থাকা 2 অস্ত্রধারী জঙ্গি ও 1 পুলিশ সদস্য। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা একে একে বের করে আনেন ভেতরে থাকা দর্শনার্থীদের। এই ঘটনায় তিউনিস শহর জুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। আবারও বিশ্বকাপের খবর। দর্শক, সাধারণ মানুষের খেলা দেখার সবশেষ খবরাখবর জানাতে এই মুহূর্তে কেরানীগঞ্জ এলাকায় আছেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, সাধারণ মানুষের আজকের ম্যাচ নিয়ে কেমন প্রত্যাশা দেখতে পাচ্ছেন আপনি? রাকিব। হ্যাঁ রুদ্র, আপনি জানেন যে আজ কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে তা কিন্তু বাংলাদেশের মানে পুরো বাংলাদেশে কিন্তু এর উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আমরা যা দেখছি এই কেরানীগঞ্জ বা সাভারের শ্যামলাশী এলাকাতেও কিন্তু তার কোনো অংশই কম নেই। আপনি দেখতে পাচ্ছেন যে শ্যামলাশীর এই ছোট্ট একটি বাজারের কিন্তু প্রত্যেকটি দোকানের, চায়ের দোকানে বসে বসে এখানে প্রত্যেকজন মানুষ খেলা দেখছেন, তারা কিন্তু বাংলাদেশের খেলা উপভোগ করছেন। এবং আমি যদি আপনাকে দেখাই যে আমার এপাশে আপনি দেখছেন যে যারা কিন্তু আসলে প্রতিনিয়ত জীবিকার তাগিদে জীবন যুদ্ধ করে যান, তারা কিন্তু আজকে এখানে বসে বসে খেলা দেখছেন। তারা তাদের মূল্যবান সময় কিন্তু আজকে অন্যদিকে না দিয়ে তারা কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচ এখানে বসে বসে দেখছেন, চায়ের কাপে তারা চুমুক দিচ্ছেন, পাশাপাশি খেলা দেখছেন। তো আপনি বুঝতেই পারছেন আসলে খেলাটা পুরো বাংলাদেশে আজকের এই ম্যাচের উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং কেরানীগঞ্জের এই শ্যামলাশীতে তার উত্তেজনা কোনো অংশেই কম নেই। আমি যদি 2 একজনের সাথে কথা বলতে চাই যে আজকের ম্যাচ নিয়ে আসলে তারা কি ভাবছেন, যদিও এখনো ভারতের কোনো উইকেট বাংলাদেশ ফেলতে পারেনি, তা আপনি কি মনে করছেন যে আসলে এখনো তো আমাদের কোনো উইকেট আমরা ফেলতে পারিনি, বাংলাদেশ পারেনি, তো কি হতে পারে আজকের ম্যাচ, কেমন হতে পারে? এই পর্যন্ত একটা উইকেট ফেলে দিয়েছে, এর জন্য আমাদের খুবই ভালো লাগছে। তবে আমরা আশাবাদী যে বাংলাদেশ আজকে খেলা জিতবে, খুবই ভালো করবে। তবে এটা মানে কেমন একটা ভালো একটা বিশ্বাস লাগতেছে আমার কাছে, যে আমাদের একটা কনফিডেন্স আছে যে বাংলাদেশ অবশ্যই জিতবে আজকে। খুব ভালো। আপনার কি মনে হয় এই মুহূর্তে আসলে বাংলাদেশের কি করা উচিত আজকের খেলার জন্য? বাংলাদেশ এখন কি প্রয়োজন? ভালো পরিশ্রম করে তাদেরকে খেলা জিততে হবে, এটা আমাদের মনে প্রত্যাশা, তাদেরও মনে আগ্রহ, এটাই চেষ্টা করতে হবে, জিতবে বাংলাদেশ। সবাইকে ভালো করতে হবে, আর জিততে হবে। আমরা চাই, আমাদের মনে বিশ্বাস যে বিশ্বকাপে বাংলাদেশ নিবে। আপনার কি মনে হয় আজকে বাংলাদেশ জিততে পারবে কিনা এই ম্যাচে? আমাদের বাংলাদেশ তো জিতার সম্ভাবনা চাইতাছি। ওখানে যদি ফিল্ডিং বালাডিকে করে বালাডিকে বিল্ডিং মনে করেন 8 ফিট করে তৈলে মনে করেন যে বাংলাদেশ জিতার সম্ভাবনা আছে। তো রুদ্র, বুঝতেই পারছেন এখানে কিন্তু আসলে আজকে খেলা নিয়ে উৎসাহ, উদ্দীপনা, উচ্ছ্বাস কোনোটিই কম নেই। প্রত্যেকটি মানুষ, সাধারণ মানুষ চাচ্ছেন যে আজকে বাংলাদেশ যে কোনো ভাবেই জিতুক, বাংলাদেশ ভালো খেলুক, বাংলাদেশের শুভকামনা জানাচ্ছি। দর্শক, কেরানীগঞ্জ থেকে সাধারণ দর্শকদের খেলা দেখার যে আগ্রহ, সেই খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব।
দর্শক, নারী সমর্থকদের খেলা দেখার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রোকেয়া হলে আছেন আমাদের রিপোর্টার শায়লা পারভিন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শায়লা, খেলা দেখতে আসে নারী সমর্থকদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর আজকের ম্যাচ নিয়ে তাদের প্রত্যাশা কি? বাংলাদেশ ভারত ক্রিকেট ম্যাচের যে মহরণের উন্মাদনা আছে তা থেকে পিছিয়ে নেই আমাদের দেশের নারীরাও। দর্শক, এই মুহূর্তে রয়েছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে, যেখানে নর্মাল টিভিতে খেলা দেখার বদলে মেয়েরা আয়োজন করেছে প্রজেক্টের মাধ্যমে খেলা দেখার, এবং তারা সাউন্ড সিস্টেম নিয়ে এসেছে খেলাটাকে নিজেদের মতো উপভোগ করে নেওয়ার। এখানে আমরা দেখতে পেয়েছি যে যদিও এখন পর্যন্ত ভারতের কোনো উইকেট পড়েনি, কিন্তু বাংলাদেশ দলের প্রত্যেকটি ডট বল, প্রত্যেকটি ভালো ফিল্ডিং এখানে বিশাল করতালি সহকারে, উন্মাদনা সহকারে তাদেরকে গ্রহণ করে নেওয়া হচ্ছে এবং বরণ করা হচ্ছে, এবং সবারই প্রত্যাশা হচ্ছে যে বাংলাদেশ একটি উইকেট পাক বা বাংলাদেশ আরো ভালো খেলা উপহার দিক। রুদ্র, আপনাকে জানিয়ে দিই এই মুহূর্তে আমরা রোকেয়া হলে রয়েছে এবং সেখানে আমরা কিছু শিক্ষার্থীদের কাছে জানতে চাইবো যে বাংলাদেশ দলের ম্যাচ নিয়ে তাদের আসলে প্রত্যাশাটা কি। আচ্ছা আপু, বাংলাদেশ যে ম্যাচটা খেলছে আপনার মনে হচ্ছে কেমন করবে বাংলাদেশ? হ্যাঁ, বাংলাদেশ অনেক ভালো খেলবে বাংলাদেশ। আর ম্যাচ কিন্তু আজকে শুরু হয়নি, ম্যাচ কিন্তু 2-3 দিন আগেই শুরু হয়ে গিয়েছে। আর আজকে টাইগারদের উপর অনেক প্রেসার, অনেক ভালো খেলছে, ফিল্ডিংটা খুবই ভালো করছে। আমার প্রত্যাশা বাংলাদেশ আজকে জিতবে। আপু, আপনি বলেন যে বাংলাদেশের ব্যাটিংটা আপনার বোলিংটা কেমন লাগছে? হ্যাঁ, বাংলাদেশ বোলিংটা খুব ভালোই করছে। আমরা দেখছি যে আজ বাংলাদেশের 300তম ম্যাচ খেলছে। তো 100তম ম্যাচে ইন্ডিয়াকে আমরা হারিয়েছি, 150তম ম্যাচে হারিয়েছি। তো আমরা প্রত্যাশা করি আজ 300তম ম্যাচেও ভারতকে আমরা হারাবো, এটাই আমাদের প্রত্যাশা। রুদ্র, আপনি দেখছিলেন যে বাংলাদেশ দলে একটি ভালো ফিল্ডিং বা একটি ডট বল আমাদের শিক্ষার্থীরা কিভাবে আনন্দের সাথে বরণ করে নিচ্ছে, এবং তাদের সকলের প্রত্যাশা যে আমাদের 100তম ম্যাচে যেমন আমরা ভারতকে হারিয়েছিলাম, ঠিক সেভাবে 2007-2012 পুনরাবৃত্তি আমরা এই বিশ্বকাপে করে আবারও এগিয়ে যাব। দর্শক, রোকেয়া হল থেকে নারী সমর্থকদের খেলার উচ্ছ্বাসের খবর জানাচ্ছিলেন সহকর্মী শায়লা পারভিন। দর্শক, স্টার স্পোর্টসের সৌজন্যে আমরা চলে যাচ্ছি বাংলাদেশ এবং ভারতের ম্যাচের সরাসরি সম্প্রচারে। To hear what the third umpire thinks, and now all the Bangladesh fans can cheer. They have their first wicket. It's that man Shakib again with the ball. The angle going across the left-hander, not a lot of spin. And Dhawan has been stumped. He's gone for 30. It's 75 for 1. এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। Tails is the call. It is ahead. MS, you've won the toss. What are you going to do? We will bat first. টসে জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে ভারত। টাইগারদের সেরা পারফরমেন্স দেখাতে মুখিয়ে দেশে বিদেশে ক্রিকেট প্রেমীরা। শুধু জিতুক না, সেমিফাইনালে যাক। Final! We're going to final! We're going to get the cup! চাঁদপুরে পণ্যবাহী ট্রাকে পেট্রোল বোমা হামলায় চালক নিহত, দগ্ধ আরও 3 জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি, 2 জনের অবস্থা আশঙ্কাজনক। সিটি নির্বাচনের সিদ্ধান্ত নিলে তা চ্যালেঞ্জ হিসেবেই নেবে বিএনপি, বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে খন্দকার মাহবুব। ইসির নির্দেশে বিলবোর্ড অপসারণ শুরু, নির্বাচনকে চলমান সংকট সমাধানে নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা, মিশ্র প্রতিক্রিয়া পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর। এবং বেগম জিয়ার নির্দেশে ৭১-এর মতো মানুষ হত্যা করে চলেছে বিএনপি জামায়াত, উন্নয়ন কাজ ধ্বংস করাই তাদের একমাত্র লক্ষ্য, মন্তব্য প্রধানমন্ত্রীর। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিঙ্ক রবি ও সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার স্পেস লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।